হ্যালো, দিস ইজ ইয়ার হিয়ার ফ্রম কোয়েস্টার্ন অস্ট্রেলিয়া। আজকে আমরা কথা বলবো 2026 সালে এসে কীভাবে আমরা অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারি। আমরা জানি যে সময়ের সাথে বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা প্রসেসিংটা ডিফারেন্ট হয়ে থাকে। এমনকি আমরা জানি 2026 সালে এসে অস্ট্রেলিয়া বাংলাদেশকে লেভেল 1 থেকে লেভেল 3 তে নিয়ে আসছে। সো এই যে সকল আপডেট আছে, এই সকল আপডেটের সাথে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারি, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একেবারে ভিসা প্রসেসিং পর্যন্ত, এবং প্রত্যেকটা স্টেপে আমাদের কী কী ডকুমেন্ট লাগে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো যারা বিগিনার্স আছেন এবং যারা প্ল্যান করছেন স্টুডেন্ট ভিসা প্রসেস করার জন্য, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। সো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে যাই। প্রথমেই হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেসিং। তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আমাদেরকে একজন অ্যাপ্রুভ এজেন্টের কাছে যাইতে হবে। নর্মালি আমরা বিভিন্ন কান্ট্রিতে দেখি, চাইলে আমরা এজেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারি অথবা নিজেও অ্যাপ্লিকেশন করতে পারি। বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট অ্যাপ্লাই ফর এনি ইউনিভার্সিটি, ইউ মাস্ট অ্যাপ্লাই থ্রু অ্যান এজেন্ট। সো আমাদেরকে অবশ্যই একজন এজেন্টের কাছে যাইতে হবে। এজেন্টের কাছে যাওয়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হচ্ছে অবশ্যই ইউনিভার্সিটি এবং কোর্স আপনি নিজেই চুজ করে নেবেন। আপনি যদি সরাসরি এজেন্টের কাছে যান, তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যেমন কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত, কোন কোর্সে যাওয়া উচিত, কোর্সটা বাদ দিলাম, অ্যাটলিস্ট রিগার্ডিং ইউনিভার্সিটি সে আসলে তার চুজ অনুযায়ী আপনাকে একটা হচ্ছে তার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার একটা ইউনিভার্সিটি চুজ করে দিতে পারে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইটাই ওরা প্রেফার করে। সো বেস্ট অপশন হচ্ছে আপনি নিজের জন্য কোন ইউনিভার্সিটিটা বেস্ট, ওই ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কথা বলবেন যারা অস্ট্রেলিয়াতে আছে, তাদের সাথে কথা বলবেন, প্র্যাকটিক্যালি জানবেন, আপনার কোর্স সম্বন্ধে জানবেন, কোন ফেসিলিটিস সম্বন্ধে জানবেন। সমস্ত কিছু জানার পর আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবেন। দেন আপনি ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, প্রত্যেকটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি এজেন্ট লিস্ট দেখতে পারবেন। ওই জায়গায় গিয়ে বাংলাদেশ সিলেক্ট করলেই বাংলাদেশের কোন কোন এজেন্ট ওদের জন্য কাজ করে, এই এজেন্টগুলো আপনি পেয়ে যাবেন। ওই জায়গা থেকে আপনার আশপাশে এবং ভালো একটা এজেন্ট সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি এজেন্টের কাছে যাবেন। তো ইনিশিয়ালি যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন, তখন আপনার মাত্র 2 থেকে 3টা ডকুমেন্টস লাগে। প্রথম ডকুমেন্ট হচ্ছে আপনার অল একাডেমিক সার্টিফিকেটস। আপনি যদি গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার এসএসসি, এইচএসসি সকল সার্টিফিকেটস এবং মার্কশিটস। আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে এসএসসি, এইচএসসি এবং গ্র্যাজুয়েশনের সকল একাডেমিক সার্টিফিকেটস, সাথে হচ্ছে আপনার আইএলটিএস সার্টিফিকেট। সো এই জায়গায় আইএলটিএসের পয়েন্টটা ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি এবং কোর্সের রিকোয়ারমেন্টের উপর। প্রত্যেকটা ইউনিভার্সিটি আইএলটিএস পয়েন্টের উপর আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, বাট কোনটাই হচ্ছে লেস দেন 6 হবে না। কারণ অস্ট্রেলিয়ান যে ভিসা অ্যাপ্লিকেশন যে রিকোয়ারমেন্ট আছে 2026 সালে, সেই আপডেট অনুযায়ী প্রত্যেকটা কোর্সের জন্য তো আপনার একটা পয়েন্ট থাকবেই। সেটা যাই হোক না কেন, কোনো অবস্থাতেই সেটা 6 এর নিচে হওয়া যাবে না। এটা হচ্ছে স্টেট রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট, এটা আপনি জানেন আপনার পার্সোনাল ডকুমেন্ট। দেন হচ্ছে আপনার গ্যাপ এক্সপ্লানেশন। যদি আপনার হচ্ছে একটা গ্যাপ থাকে 2 to 3 মান্থের উপরে, লাইক 1 year 2 year অর এনিথিং, এই যে গ্যাপটা যদি থাকে সেটার একটা এক্সপ্লানেশন দিতে হবে আপনাকে ডিউরিং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। দেন ওরা আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। ইন্টারভিউর জন্য যখন কল করা হয়, তখন সার্টেন কিছু টপিকের উপর আপনাকে প্রশ্ন করা হয়। প্রথমত হচ্ছে কেন আপনি তাদের ইউনিভার্সিটিটা চুজ করলেন, কেন হচ্ছে আপনি ওই কোর্সটা চুজ করলেন, আপনার স্পন্সরের বিষয়ে জিজ্ঞেস করে, আপনি ওই কোর্সের পরে কি করবেন, এবং আপনি এই কোর্স শেষ করার পরে আপনার দেশে কী কী পসিবিলিটিস আছে আপনার এই ফিল্ডে, এবং হচ্ছে আপনার পরিবারের কে কে আছেন, আপনার ফ্যামিলি টাইস কেমন, অর্থাৎ আপনি দেশে আবার ফিরে আসবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়। মূলত ওরা দেখতে চায় যে আপনি কি জেনুইন স্টুডেন্ট কিনা, আপনার কোর্স নিয়ে ঘাটাইছেন কিনা, আপনি যে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন ঠিকঠাক কিনা, আপনি কি আসলে পড়ালেখা করতে যাচ্ছেন কিনা, পড়ালেখা শেষ করার পরে দেশে ফিরে আসবেন কিনা, এই সকল বিষয় নিয়ে বারবার একটা ইন্টারভিউ হয়, খুব ছোট ইন্টারভিউ হয়। অনেক সময় দেখা যায় যে 1টা 2টা কোয়েশ্চেন করে আপনার ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটির যে ইন্টারভিউটা। সো এই ইন্টারভিউটা যখন আপনার শেষ হয়ে যায় এবং যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে ওরা একটা কন্ডিশনাল অফার লেটার দিয়ে দেয়। এই কন্ডিশনাল অফার লেটারটা ফুলফিল করার জন্য আমাদেরকে আরও কিছু ডকুমেন্ট দিতে হয়। তার মধ্যে প্রথমেই হচ্ছে জিটি ক্লিয়ারেন্স। জিটি ক্লিয়ারেন্স মানে হচ্ছে জেনুইন স্টুডেন্ট কোয়েশনারিজ এন্ট্রান্স, জেনুইন স্টুডেন্ট এন্ট্রান্স ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনি যে ওদের কান্ট্রিতে যাচ্ছেন, আপনি কি জেনুইন স্টুডেন্ট কি না, এই বিষয়ে ওরা ক্লিয়ারিফাই হতে চায়।
এই বিষয়টা ক্লারিফিকেশন করতে হয় আমাদের দুইটা মাধ্যমে। প্রথমত হচ্ছে জেনুইন স্টুডেন্ট কোয়েশ্চেনারিজ, অর্থাৎ জেনুইন স্টুডেন্ট রিলেটেড কিছু প্রশ্ন আমাদেরকে করবে, মানে একটা ফর্ম দিবে, যে ফর্মগুলোতে হচ্ছে এই প্রশ্নগুলো দেওয়া থাকবে, আমাদেরকে এই প্রশ্নের আনসার দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ডকুমেন্ট প্রোভাইড করা, অর্থাৎ ডকুমেন্ট দিয়ে বুঝাইতে হবে যে আমরা জেনুইন স্টুডেন্ট। ওকে, তো প্রথমে কথা বলি আমরা জিটি ক্লিয়ারেন্সের জন্য আমাদের কি কি কোয়েশ্চন ওরা করতে পারে। প্রথমত যে কোয়েশ্চনটা ওরা করে যে আমরা কি জেনুইন স্টুডেন্ট কিনা। আমি এই জিটি ক্লিয়ারেন্স নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তাও আমি এই জায়গায় হচ্ছে জাস্ট ওভারভিউটা বলে দিচ্ছি। মূলত জিটিতে তিনটা বিষয় ওরা ক্লিয়ার হইতে চায়। প্রথমত হচ্ছে আমি কি জেনুইন স্টুডেন্ট কি না। সেকেন্ড হচ্ছে আমি যে স্টুডেন্ট হিসাবে ওই জায়গায় পড়তে চাচ্ছি, আমার কি সেই ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিসটা আছে কিনা। তারপর হচ্ছে পড়ালেখা শেষ করে আমি দেশে ফিরে আসবো কিনা। এই তিনটা কোয়েশন কীভাবে আমরা ক্লিয়ার করব, এই তিনটা বিষয়ের উপর ওরা আমাদেরকে এক্সপ্লেইনলি, মানে যদি ব্যাখ্যা করে বোঝাতে যায় যে কী কী কোয়েশন করতে পারে স্টেপ বাই স্টেপ, এবং প্রত্যেকটা কোয়েশনের আনসার আমাদের কিভাবে দিতে হবে, এই বিষয়টা নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে শেয়ার করেছি। আপনার ভিডিওটা দেখতেই পাচ্ছেন, অথবা আমি আমার কমেন্ট বক্সেও শেয়ার করে দেবো। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে এই তিনটা বিষয় কীভাবে ক্লিয়ার করতে হয় এটা দেখে নিতে পারেন। সো এইটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট কোয়েশনারিজের কোয়েশনসগুলা। এরপরে হচ্ছে জিটি ডকুমেন্টের বিষয়। ডকুমেন্টের বিষয় প্রথমেই হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা আসলে ইউনিভার্সিটি আপনার কোর্সের উপর ডিপেন্ড করে, যে আপনার কোর্সের 1 ইয়ারের কতটুকু টিউশন ফি লাগতে পারে, তারপরে আপনার এক্সপেন্স কতটুকু হইতে পারে। তবে নর্মালি হচ্ছে 40 লাখ অথবা 40 লাখের প্লাস হইতে হয়। অ্যাভারেজে বলতেছি আর কি, এর চেয়ে বেশিও লাগে। যেমন আমার সময় হচ্ছে আমি অলমোস্ট 75 লাখ হচ্ছে ওদেরকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইছিলাম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ব্যাংকের ম্যাচুরিটি। অনেক সময় দেখবেন আমরা অনেকেই মনে করি যে 3 মাস হয়ে গেলেই তো ম্যাচুরিড হয়ে গেছে, নাও আই ক্যান অ্যাপ্লাই। এই ভুলটা করবেন না। যদিও হচ্ছে মিনিমাম ম্যাচুরিটি ইয়ারটা হচ্ছে 3 মান্থ, বাট ব্যাংকে আপনার অ্যামাউন্টটা মিনিমাম 6 মান্থ প্লাস হওয়া উচিত। যদি 6 মান্থ হয় সেক্ষেত্রে আপনার সোর্স অফ ফান্ডটা যেটাই দেন সেটা একটা স্ট্রংলি স্টাবলিশমেন্ট হয় যে এটা আপনারই টাকা, ঠিক আছে। তো ব্যাংক স্টেটমেন্টের পরে হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড, অর্থাৎ এই অ্যামাউন্টটা আপনি কোথা থেকে আনছেন। এটা আপনি আপনার সোর্স অফ ফান্ডটা শো করবেন, অথবা আপনার এজেন্টের সাথে যখন কথা বলবেন তখন সেই আপনাকে হচ্ছে সাজেস্ট করে দিবে হোয়াট শুড বি দি বেস্ট সোর্স অফ ফান্ড অপশনস। আর এই সোর্স অফ ফান্ড আপনি যে জায়গা থেকে করছেন, টাকাটা পাইছেন, আলটিমেটলি আপনি সেইটাই দেখানোর চেষ্টা করবেন। ইফ ইউ হ্যাভ এনি অল্টারনেটিভস, অফকোর্স ইউর এজেন্ট উইল সাজেস্ট ইউ রিগার্ডিং দিস। তারপরে হচ্ছে আপনার প্রপার্টি ডকুমেন্টস। আপনি যে ওই দেশে পড়তে যাচ্ছেন, আপনারা অবশ্যই আপনি হচ্ছে, আমরা তো যেই মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস যেইটাই হই, বাট ওরা তো হচ্ছে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস নিতে চায় না। অফকোর্স দে ওয়ান্ট ফার্স্ট দি স্টুডেন্ট ফ্রম ফার্স্ট ক্লাস ফ্যামিলি, রাইট। সো আমাকে আমার ফ্যামিলির প্রপার্টিগুলো দেখাইতে হবে। প্রপার্টিগুলো কী কী, যেমন আমার যে জমি জমা আছে সেগুলো হচ্ছে ডিডস বা দলিল। তারপরে হচ্ছে এই দলিলের যে নামজারি কাগজপত্র আছে সেগুলো। তারপরে হচ্ছে আমার এই যে জমি জমা আছে এগুলোর যে আমরা ট্যাক্স প্রোভাইড করি ইউনিয়ন পরিষদের মাধ্যমে দিই বা বিভিন্ন মাধ্যমে, সো এই যে ট্যাক্সটা দিই সেই ট্যাক্স সার্টিফিকেট। তারপরে হচ্ছে আমার যে স্পন্সরের যে বিজনেস আছে সেই বিজনেসের ডকুমেন্ট। বিজনেসের ডকুমেন্ট কী কী, ট্রেড লাইসেন্স, এবং হচ্ছে বিজনেসের যে আমরা ট্যাক্স দিয়ে থাকি ইয়ারলি সেই ট্যাক্স ডকুমেন্টস। তারপরে হচ্ছে টেনেন্সি এগ্রিমেন্ট। আপনার যে বাসা, আমরা নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখায় যে আমাদের বাসা আছে, আর আমাদের অনেকেরই বাসা থাকে, এবং বাসাতে আমাদের হচ্ছে বিভিন্ন লোকজন ভাড়ায় থাকে। তো যারা আমাদের যে ভাড়াটি আছে তাদের সাথে অবশ্যই আমাদের একটা এগ্রিমেন্ট থাকে, টেনেন্সি এগ্রিমেন্ট। এই টেনেন্সি এগ্রিমেন্ট পেপারটা আমাদেরকে দেখাইতে হয়। সো আপনি এইটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই যে আমার তো হচ্ছে বাড়িওয়ালা, কিন্তু আমি যে যাদেরকে ভাড়া দিছি, যে ভাড়াটিয়াদের সাথে আমার কোনো এগ্রিমেন্ট নাই। সো নো প্রবলেম, ইউ ক্যান মেক ইট। ওকে, আপনি যদি একজন অ্যাডভোকেটের কাছে দেন সে আপনাকে বলে দেবে এটা কীভাবে করতে হবে। তারপরে হচ্ছে স্পন্সর এফিডেভিট। স্পন্সর এফিডেভিট বলতে আপনার যদি স্পন্সর মা বাবা দুজন হন, অথবা মা হন, অথবা বাবা হন, অথবা যে হোক না কেন আপনার ফার্স্ট ব্লাডের, উনি হচ্ছে একটা অ্যাফিডেভিট দিবে যে জায়গায় হচ্ছে লেখা থাকবে যে আমি হচ্ছে অমুকের বাবা বা অমুকের মা বা এই সামথিং, তার সাথে আমার এই রিলেশন, এবং সে পড়ালেখা করা অবস্থায় যা যা দরকার আমি সকল কিছু প্রোভাইড করবো, সকল সাপোর্ট প্রোভাইড করবো, ফিনান্সিয়াল সাপোর্ট। এই জায়গায় হচ্ছে স্পন্সরের ছবি থাকবে ওই স্টাম্পের মধ্যে, তারপর হচ্ছে তার সাইন থাকবে, এরকম একটা এফিডেভিট রেডি করতে হয়। তারপরে হচ্ছে সিএ ইভ্যালুয়েশন, অর্থাৎ আমার যে সমস্ত সম্পত্তি আছে, আমার যে ব্যাংক স্টেটমেন্ট আছে, এই সমস্ত কিছু মিলিয়ে আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলির খরচ, সমস্ত খরচের পরেও আমার স্পন্সর আমাকে হচ্ছে মানে সাপোর্ট করতে পারে। ওই দেশে যখন আমি লেখাপড়া করবো তখন আমার সমস্ত
খরচপাতি, আমার সমস্ত টিউশন ফি, এই সমস্ত কিছু আমার স্পন্সর যে দিতে পারবে, উনি যে সত্যি সত্যিই সেই ক্যাপাবল, সেই টাকা পয়সা আছে, সেইটা হচ্ছে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা একজন অ্যাডভোকেট হচ্ছে সেটা করে দিবে, আপনার ক্লেরিফাই করে দিবে বা সার্টিফাই করে দিবে, যেটা হচ্ছে সিএ রিপোর্ট। এটা নিয়ে আপনার পেন নেওয়ার কিছু নাই। আপনি যদি হচ্ছে সিএ রিপোর্ট নিয়ে, যারা হচ্ছে অনেকগুলো এজেন্সি আছে বাংলাদেশে যারা হচ্ছে অ্যাসেটস ভ্যালুয়েশন নিয়ে কাজ করে, অথবা আপনার যে এজেন্ট থাকবে যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই হচ্ছে আপনার এই ভ্যালুয়েশনের জন্য একজন ভালো এজেন্ট বা সিএ যারা অ্যাভেল করে এরকম একজনের সাথে আপনাকে কন্ট্যাক্ট করায় দেবে। তারপর হচ্ছে নেম চেঞ্জ অ্যাফিডেভিট। এটা খুবই কমন একটা বিষয়। আমাদের হচ্ছে নামের প্রবলেম থাকে, আমার নামে, বাবার নামে বা পাসপোর্টের নামের সাথে সার্টিফিকেটের মিল নাই, এরকম বা ডেট অফ বার্থের মিল নাই, বা নামের এসিএস এর প্রবলেম, একজনের নামে এমডি আছে একজনের নামে এমডি নাই, এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এইটা সলভ করার খুবই ইজি একটা ওয়ে হচ্ছে অ্যাফিডেভিট দেওয়া। অর্থাৎ ওই যে উকিল আছে সে হচ্ছে লিখে দিবে অ্যাডভোকেট যে তার নাম আসলে এইটা, কিন্তু এই জায়গায় সামান্য মিস্টেক হয়ে গেছে, আমি সার্টিফাই করতেছি যে আমি দুইটা মিলিয়ে দেখছি এই ব্যক্তি আসলে ওই ব্যক্তি। সো নাম চেঞ্জ হইলে আপনার যদি সামান্য পার্থক্য থাকে, এটা কোনো পেন নেওয়ার নাই। এটা আমার নিজের বেলায় ছিল, অনেক পার্থক্য ছিল। ওকে, মানে নামের মধ্যে এক্সট্রা নাম ঢোকানো, মানে আমার বাবার নামে অনেক প্রবলেম ছিল, বাট আই সলভড ইট। বিকজ আপনি যদি একটা জাস্ট একজন অ্যাডভোকেটের একটা ডকুমেন্ট প্রোভাইড করেন, উনি যদি ক্লারিফাই করে দেয় যে উনি হচ্ছে সেই পার্সন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এই সমস্ত ডকুমেন্ট কী কী? ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ফান্ড, তারপর হচ্ছে প্রপার্টি ডকুমেন্ট যা যা বললাম, তারপর হচ্ছে স্পন্সর অ্যাফিডেভিট, সিএ রিপোর্ট, নেম চেঞ্জ অ্যাফিডেভিট, এই সমস্ত কিছু যখন আপনি সাবমিট করবেন, তারপরে হচ্ছে ওরা আপনাকে কনফার্মেশন দিবে পেমেন্ট করার জন্য। কিসেরটা? আপনার টিউশন ফি ব্যাপার। তাহলে আপনি দেখেন প্রথমে আমরা কি করলাম, অ্যাপ্লিকেশন করলাম, তারপর ওরা আমাকে ইন্টারভিউ ডাকলো। ইন্টারভিউ যদি সব ঠিকঠাক থাকে তখন হচ্ছে ওরা আমাদেরকে একটা কন্ডিশনাল অফার লেটার দিল। কন্ডিশনাল অফার লেটারকে আমি কি করলাম, এবার আমাদেরকে ডকুমেন্ট দিলাম, যেটি যে কোয়েশনস আছে সেই কোয়েশনসের আনসারগুলো দিলাম, তারপর যে সমস্ত ডকুমেন্ট প্রোভাইড করলাম। এই ডকুমেন্টগুলো প্রোভাইড করার পরে ওরা আমাদেরকে কনফার্মেশন ফর পেমেন্ট এরকম একটা ইমেল পাঠালো যে এখন তুমি সিইউর জন্য পেমেন্ট পাঠাও, তোমার সকল ক্লিয়ারেন্স ডান। তাহলে আমাদের কিন্তু অলমোস্ট 50% ডান হয়ে গেল। এখন যে অ্যামাউন্টটা আমাদের অফার লেটারে উল্লেখ করা আছে সিইউর জন্য, সেই অ্যামাউন্টটা আমাদেরকে পেমেন্ট করব। পেমেন্ট হওয়ার পর ওরা আমাদেরকে সিইউই দেবে। সিইউই মানে এখন আমি ভিসা অ্যাপ্লিকেশন প্রসিড করার জন্য রেডি। ওকে, এখন এই যে সিইউ রিসিভ করার পর ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আমাকে কী কী করতে হবে, এই টপিকগুলো নিয়ে এখন আমি কথা বলবো। প্রথমে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন যখন আমি করব, তখন আমাদেরকে ওরা মেডিকেলের জন্য ডাকবে। ওরা হচ্ছে মেডিকেলের জন্য আমি ওই জায়গা থেকে, অর্থাৎ আমি যখন অ্যাপ্লিকেশন লস করব, একটা আমাদের থট আছে, আমরা মনে করি যে যখন আমি অ্যাপ্লিকেশনটা লস করতেছি তখনই মনে হয় একসাথে সমস্ত ডকুমেন্ট দিয়ে দিতে হচ্ছে। নো, আপনি যদি কোনো ডকুমেন্ট ছাড়া জাস্ট আপনার অফার লেটার সিইউইটা এবং আপনার পাসপোর্ট দিয়ে জাস্ট অ্যাপ্লিকেশনটা লস করেন, সাথে সাথেই হচ্ছে ওরা আপনাকে মেডিকেলের জন্য ওই জায়গা থেকে আপনি ডেট নিতে পারবেন, মানে সেই অপশন দিয়ে দেবে ওরা আপনাকে। সো আপনি তখন মেডিকেল করবেন, তারপরে হচ্ছে আপনি ফিঙ্গার দিবেন বিএফএসে গিয়ে। তো ফিঙ্গার দেওয়ার পরে আপনি হচ্ছে সমস্ত ডকুমেন্টগুলো তখন আপলোড করার অপশন থাকবে। আপনি যখন সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে দিবেন, ফাইনালি লস করবেন, তারপরে শুধুমাত্র ওরা হচ্ছে আপনার ভিসাটাকে ইভ্যালুয়েট করা শুরু করে দেবে বা অ্যাসেসমেন্ট করা শুরু করবে যে আপনি সব যা যা দিচ্ছেন সব ঠিক আছে কিনা। তো আপনি যখন ভিসা লঞ্চ করবেন, প্রথমত হচ্ছে আপনি অ্যাপ্লাই করলেন ভিসার জন্য আপনার প্রাইমারি কিছু ডকুমেন্ট দিয়ে, তখন আপনি মেডিকেলের ডেট নিলেন, মেডিকেল করলেন, ফিঙ্গার দিলেন এবং ফাইনাল কিছু ডকুমেন্ট সাবমিট করলেন। এই জায়গায় ফাইনাল ডকুমেন্ট আবার কী কী, সেটা হচ্ছে আপনার জিটিতে যার যা ডকুমেন্ট লাগছে না ইউনিভার্সিটিতে, জিটির সময় যত প্রকার ডকুমেন্ট লাগছে এই জায়গায় সকল ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে, নট ওয়ান লেস, নট ওয়ান ইভেন মোর। ঠিক আছে, একদম বহু ওই ডকুমেন্টগুলো। এবং এই জায়গায়ও ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে আবার প্রশ্ন করা হবে, জিটি ক্লিয়ারেন্সের সময় জেনারেল স্টুডেন্ট কোয়েশনারিজ ছিল না, যা যা প্রশ্ন ছিল এই জায়গায়ও সকল প্রশ্ন করা হবে। তার মানে ইউনিভার্সিটিতে আপনার জিটি ক্লিয়ারেন্সের জন্য আপনার যত কিছু দরকার ছিল, জিটি যত কোয়েশনসের আনসার দিতে হয়েছে, যত ডকুমেন্ট দিতে হয়েছে, ভিসা অ্যাপ্লিকেশনের সময়ও সমস্ত প্রশ্নের আনসার আবার দিতে হবে আপনাকে এবং আবার সমস্ত ডকুমেন্টও দিতে হবে। তো এই একটা জিনিস মনে রাখবেন, এই যে জিটির সময় ভিসা অ্যাপ্লিকেশন বলেন আর আপনি ইউনিভার্সিটিতে বলেন, বেশিরভাগ বলতে কি অলমোস্ট 95% আমাদের ভিসা রিজেক্ট হয় এই ডকুমেন্টসগুলোর জন্য এবং এই আনসারগুলোর জন্য। ডকুমেন্ট তো হচ্ছে আপনি দিচ্ছেনই,
অনেক সময় দেখা যায় যে আপনার আনসারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কি বলতেছেন? কারণ আপনার কথা শুনেই কিন্তু ওরা মোটামুটি ঠিক করে নেয় যে আপনাকে ওরা ভিসা দিবে কিনা। কারণ আপনি সত্যিকার স্টুডেন্ট কিনা আপনার ওই কথার স্টাইল থেকেই বুঝতে পারে যে আপনি কতটা এনালাইসিস করেছেন ইউনিভার্সিটি নিয়ে, ওই দেশটা নিয়ে, এই সমস্ত কিছু ওরা বুঝতে পারে। পরে জাস্ট আপনি যে ডকুমেন্টগুলো প্রোভাইড করেছেন এটার সাথে জাস্ট ওরা মিলিয়ে দেখে যে সব ঠিকঠাক আছে কিনা। এবং মূলত আপনার যে ডকুমেন্ট এই জায়গার মধ্যে ওরা ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিসটা এনশিওর হইতে চায় ডকুমেন্টের মাধ্যমে যে আপনার সত্যিকার অর্থে ফিনান্সিয়াল ডকুমেন্টগুলো আছে কিনা। ঠিক আছে? সো এই যে জিটি কোয়েশনের আনসারগুলো কিভাবে দিবেন, ডকুমেন্টগুলো প্রোভাইড করবেন, এই প্রত্যেকটা আনসার নিয়ে আমি আমার আরেকটা ভিডিওতে কথা বলেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনারা উপরে দেখতেই পাচ্ছেন ভিডিওটা। সো ওই ভিডিওটা গিয়ে যদি আপনি ভালো করে দেখেন স্টার্ট টু এন্ড, এই জিটির প্রত্যেকটা বিষয়, স্টেটমেন্ট অফ পারপাসের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কোয়েশনের আনসার কীভাবে দিতে হয় আপনারা জানতে পারবেন। ওকে, সো নর্মালি আপনি যখন এজেন্টের কাছে যাবেন তখনই কিন্তু আপনাকে সে স্টার্ট টু এন্ড সমস্ত কিছু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলে কিন্তু কখনো একেবারে ক্ল্যারিফাই করতে চায় না, কারণ ওদের একটা প্রাইভেসি থাকে। আপনাকে পুরোটা বলতে জানা যে এটা লাগবে, এটা লাগবে না, এরকম বলে না কিন্তু। সো জাস্ট আই ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে বিষয়টা আমি ফেস করছি, যে কী লাগতে পারে, কী লাগবে না, এই যে একটা কনফিউশন সবসময় বিভিন্ন মানুষের কাছে প্রশ্ন করতাম যে আসলে কী লাগবে, কী লাগবে না। সো আমি চাচ্ছি যে আপনারা যখন প্ল্যান করবেন বাইরে পড়ালেখা করার জন্য তখনই যাতে স্টার্ট টু এন্ড কী লাগতে পারে, না লাগতে পারে, কোন স্টেপে কী লাগবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যান। আরেকটা জিনিস, আমি যে স্টেপগুলো বললাম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটু ডিফারেন্স হইতে পারে। এক একটা ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে জিটির জন্য কোনো ডকুমেন্টই লাগে না, শুধুমাত্র হচ্ছে জেনুইন স্টুডেন্ট কোয়েশনারিজ অ্যান্ড আনসারগুলো লাগে। সো ইউনিভার্সিটির ক্ষেত্রে এইগুলো একটু চেঞ্জ হইতে পারে, একই জিনিসই লাগবে, হয়তো নাও লাগতে পারে কোনোটা, বাট জাস্ট এপিট হবে, একটা আগে একটা পরে এরকম, বাট বাকিটা হচ্ছে সবই সেম। সো আশা করি আপনারা পুরো বিষয়টা এখন বুঝতে পারছেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।